স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ইশিতা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশ জারি হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। দুপুরে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেয়া হয়, যেখানে বলা হয়েছে অপরাধ সংগঠনের দায়ে রাজনৈতিক দলকে সরাসরি শাস্তি প্রদানের ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দেয়া হচ্ছে না। তবে ট্রাইব্যুনাল চাইলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবে। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রথমবারের মতো সচিবালয়ে হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। সাবেক আইজিপি মামুনকে জুলাই গণহত্যার সুপ্রিম কমান্ডার বলে আখ্যা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন, তার নেতৃত্বেই অপরাধ সংঘটিত হয়েছে। অভিযুক্ত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যে অপরাধ করেছেন তা শয়তানও করে না বলে মন্তব্য করেন তিনি। এদিকে অভিযুক্ত ৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে। ১ মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে হবে সময় বেঁধে দিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করার সময় পতিত শেখ হাসিনা সরকারের অন্যতম আস্থাভাজন ছিলেন পুলিশের সাবেক প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বুধবার সেই আব্দুল্লাহ আল মামুনকে হাজির করা হয় শেখ হাসিনা সরকারের তৈরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাথে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আরও ৭ জন। সকালে তাদের হাজির করে মানবতাবিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরে ১১টার দিকে ৩ বিচারপতি ট্রাইব্যুনালে শুরু হয় শুনানি। শুরুতে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্ট গণহত্যায় সাবেক আইজিপি মামুন ছিলেন সুপ্রিম কমান্ডার। এনটিএমসির দায়িত্বে থাকা সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে বসনিয়া হার্জেগোভিয়ার কসাই রাদোভান কারাদিচের সঙ্গে তুলনা করেন তদন্ত সংস্থা। তার পৈশাচিকতার যে স্ট্যান্ডার্ড, সেটা কেবলমাত্র ৯০-এর দশকে বসনিয়া হার্জেগোভিনায় সার্বিয়ান বাহিনী যে অ্যাট্রোসিটি চালিয়েছিল, যে গণহত্যা চালিয়েছিল, যে ধরনের অত্যাচার করত, সেই অত্যাচারের সাথে আমরা তুলনা করেছি। আমাদের এই বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। আশুলিয়ায় পুলিশের গাড়িতে ৪৩ জনের মরদেহ পুড়িয়ে দেওয়ার পাশাপাশি যাত্রাবাড়ি ও মিরপুরে চালানো গণহত্যার বর্ণনা দেন চিফ প্রসিকিউটর। পরে ৮ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব, ক্রিস্টাল ক্লিয়ার ভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। ইজলাসে গুলশান থানার সাবেক ওসি মাজারুল ইসলামকে হাউমাউ করে কেঁদে উঠতে দেখা গেলেও বাকিরা ছিলেন নিশ্চিন্তে। এ সময় জিয়াউল আহসান দাবি করেন, তিনি কখনোই আয়নাঘরের দায়িত্বে ছিলেন না। এদিকে আসামিপক্ষের আইনজীবীর দাবি, জিয়াউল আহসানকে নিয়ে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এই কাজটা করবেন না। ১ মাসের মধ্যে তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায় রয়েছে উল্লেখ করে ২০১৪ সাল থেকে চলতি বছরের ৫ই আগস্ট পর্যন্ত সাংবাদিকতার ভূমিকার শ্বেতপত্র প্রকাশ করার কথা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বলা হয়, গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে না পারলে মুক্ত সাংবাদিকতা সম্ভব নয়। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর নতুন সরকারের যাত্রা শুরু হতেই আলোচনায় আসে সংস্কারের বিষয়। রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের সংস্কার উদ্যোগের পাশাপাশি সম্প্রতি কমিশন গঠন করা হয়েছে গণমাধ্যম সংস্কারেও। এমন পরিস্থিতিতে বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়, যাতে অংশ নিয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। আমাদের অনেক ভাইকে অ্যারেস্ট করছে পুলিশ, হচ্ছে আমাদেরকে তখন সরাসরি লাঠিচার্জ করতে পারছে না, কারণ সেখানে অনেক সাংবাদিক ভাইরা ছিল এবং সেই সাথে সাথে তখন পুরো বিশ্বের কাছেই বাংলাদেশ অন্যতম একটা আকর্ষণের জায়গা। যখন দিগন্ত টেলিভিশন, আমার দেশ, পিস টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং লেজুর ভিত্তি পরিহার করে সকল সাংবাদিকরা একযোগে তা প্রতিবাদ করতে পারেন নাই, তখন মনে হয়েছিল সাংবাদিকদের কোনো দল থাকতে পারে না,
থাকতে পারে সততা এবং ন্যায় নীতি। ফ্যাসিস্ট রেজিমে দেখেছি তাদের সকল কর্মকাণ্ডই ছিল দেশ বিরোধী। তখন এই পুলিৎজার এবং হার্স্ট শুধুমাত্র ট্রেলার দেখিয়েছিলেন। অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সৈয়দ আফদাল হোসেন বলেন, গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে না পারলে মুক্ত সাংবাদিকতা সম্ভব নয়। আওয়ামী লীগের বিচার যদি আমরা না করতে পারি তাহলে এই ফ্যাসিবাদ কখনোই মুক্ত হবে না। তাই আসুন আমরা এই দাবি সবসময় সোচ্চার করি যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করতে হলে, মুক্ত গণমাধ্যমের বাংলাদেশ করতে হলে ফ্যাসিবাদকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শেখ হাসিনার ফ্যাসিবাদ কায়েমে গণমাধ্যমের দায় রয়েছে। শুধু জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নয়, অতীত থেকেই এই দায় খোঁজা হবে। গত 16 বছরে কার কি রোল ছিল সেটা নিয়ে গবেষণা করেন। কাউকে আমরা সুইপিং রিমার্ক না করি, কিন্তু আমরা প্রত্যেকটা ইপিসি ঘুরে আসি, দেখি কিভাবে ওনারা এই ভয়াবহ যে একটা আওয়ামী লীগ রেজিম, এই যে শেখ হাসিনার রেজিম, যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করতে দ্বিধাবোধ করে নাই, তাদেরকে সম্মতি উৎপাদন কারা করেছিলেন, কিভাবে করেছিলেন। ঢালাওভাবে কাউকে ফ্যাসিবাদ উল্লেখ না করে গণমাধ্যম নিয়ে সুষ্ঠু তদন্ত ও পর্যালোচনার পর একটি সঠিক তথ্য সবার সামনে তুলে ধরার পক্ষে মত দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 2011 সালে যখন মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আবারও 5 দিনের রিমান্ডে দেয়া হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে ভোলার সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জাকবের। নতুন মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সালমান এফ রহমান, হাসানুল হক ইনুর, জুনায়েদ আহমেদ পলক ও কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকাল 8টার কিছু পর আসামিদের কঠোর নিরাপত্তার মধ্যে আনা হয় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। এরপর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের 10 এবং রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় জাকবের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত আনিসুল হকের 5 ও জাকবের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কফিন মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। বেলা 12টার দিকে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। টিএসসি থেকে শুরু হয়ে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এখনো যারা আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার কথা বলছে তাদের খুঁজে বের করতে হবে। প্রধান উপদেষ্টা যদি মনে করেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, তাহলে একটা গণভোটের আয়োজন করার আহ্বান জানান তারা আরও জানান, এই দেশের মানুষ আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসরদের এই বাংলার মাটিতে আর দেখতে চায় না। ফ্যাসিবাদের দোসররা এখন উপদেষ্টা কমিটিতেও তারা অংশগ্রহণ করছে। তাই বলতে চাচ্ছি, এই ফ্যাসিবাদকে কবর দেওয়ার জন্য ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে। এই বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ঠিকানা হবে না, হবে না, হবে না। এটা ছাত্র জনতার রায়। আপনারা ছাত্র জনতার যে চাওয়া, তরুণদের যে কথা, সেগুলো মূল্যায়ন করুন, বোঝার চেষ্টা করুন। আওয়ামী লীগকে নির্বাচনে আনার কথা বলেনি বিএনপি, এই বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বলেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তারা রাজনীতি করতে পারবে কিনা তা নির্ধারণ করবে দেশের জনগণ। সকালে ফেনীর ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও সাধারণের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। বলেন, অন্তর্বর্তী সরকার সব জঞ্জাল পরিষ্কার করে দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিএনপি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বাধা দিতে পারে না, কিন্তু বিগত সময়ে গণহত্যা চালানো শেখ হাসিনা সহ সবাইকে বিচারের আওতায় আনতে হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা কি বলেছি যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ থেকে আমরা এই কথাটা সঠিক হয় নাই। আমরা বলেছি যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে নির্বাচন কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে সে নির্ধারণ করতে পারি না। নির্বাচন কমিশনকে অগাধ ক্ষমতা দেয়া হলেও তা প্রয়োগে আইনি বাধা আছে, এ কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার।
নির্বাচন কমিশন সচিবালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, এই জটিলতা নিরসন করে ক্ষমতা প্রয়োগ নিশ্চিত করতে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, পুলিশ ও মাঠ প্রশাসন কিভাবে আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। আপিল বিভাগের রায় নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা আছে, ইনহারেন্ট ক্ষমতা, এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে তারা বিধিবিধান, আইন ও বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে। অ্যাড টু দ্য স্ট্যাটুটরি রুলস অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতার প্রয়োগটা হলো একটা সমস্যা ছিল, এই প্রয়োগের সমস্যাটা দূর করতে হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন গঠনের জন্য নবনিযুক্ত 6 সদস্যের অনুসন্ধান কমিটি। সন্ধ্যা 6:15টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে নবনিযুক্ত এই অনুসন্ধান কমিটির। অনুসন্ধান কমিটির নেতৃত্বে আছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এছাড়া সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি AKM আসাদুজ্জামান, বাংলাদেশের মহাসচিব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নুরুল ইসলাম। আরও আছেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেসা তাহমিদা বেগম। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচার মৃত্যুর ঘটনায় 8 দফা দাবিতে জাহাঙ্গীরনগর ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সকাল 6:45 থেকে বিশ্ববিদ্যালয়ের সব দরজায় তালা ঝুলিয়ে দিয়ে প্রধান ফটকে 8 দফা দাবিতে অবস্থান নিয়েছেন তারা। এ সময় নিহত শিক্ষার্থীর পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ, অদক্ষ নিরাপত্তা কর্মীদের প্রত্যাহার এবং 24 ঘন্টার মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো সচল করা সহ নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে রাঁচির মৃত্যুর ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে ডেপুটি রেজিস্ট্রার সহ 4 কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার ক্যাম্পাসের শহীদ মিনার সংলগ্ন নতুন কলা ভবনের সামনের রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় নিহত হন আফসানা করিম রাচি। সকাল থেকেই আমরা মিছিল করেছি এবং প্রশাসনের কাছে আমাদের দাবি দেওয়া তুলে ধরেছি। গতকালকে থেকে আমাদের আন্দোলনটা শুরু করছি, ভিসি ভবনে গিয়ে ভিসির সাথে আমরা কথা বলেছি এবং আজকে সকালবেলা হচ্ছে আমরা সকাল থেকে ভোর থেকে মূলত ভোর 6টা থেকে হচ্ছে জাহাঙ্গীরনগর ব্লকেটটা শুরু করেছি। হত্যাকাণ্ডের বিচার হয় এবং আগামীতে যাতে কোনো আমাদের আর কোনো বোন বা ভাই মারা না যায়। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয়ায় রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশা চালকরা। দুপুর 12:30টার দিকে মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা চলতে দেওয়ার দাবিতে দয়াগঞ্জ মোড়ে অবরোধ করে রিকশা চালকরা। সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার 2 সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের আদালতের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এবার জানাবো বাণিজ্য সংবাদ। ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে কোনো দূরত্ব নেই, একথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। টিসিবির ট্রাক সেলে আলু বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। জানান, মাঠ পর্যায়ে তদারকি সহ পণ্য আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। সিন্ডিকেট ভাঙতে আরও বেশি ব্যবসায়ী ও সরবরাহকারীদের বাজারে যুক্ত করার কাজও চলছে। সরবরাহ ব্যবস্থার দুর্বলতার কারণে বাজারে কমছে না নিত্যপণ্যের দাম, তাই সরবরাহ বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে সরকার। কমানো হয়েছে কিছু পণ্যের শুল্কও। এ তো গেল বাজার নিয়ন্ত্রণের পদক্ষেপ। এর বাইরেও স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে ট্রাকে করে ভর্তুকি মূল্যে আলু বিক্রি শুরু করেছে টিসিবি। রাজধানীর 50টি স্থানে ভোক্তাদের জন্য 40 টাকা দরে জনপ্রতি বিক্রি করা হচ্ছে 3 কেজি আলু। 5 কেজি চাউল পাইছি, আলু পাইছি 3 কেজি, আর তেল 2 লিটার, আর ডাইল হলো 2 কেজি। বাজারে তো অনেক দাম, এখানে তো 40 টাকা কেজি। আমাদের খুব উপকার হচ্ছে, অল্প দামে স্বল্প দামে এই জিনিসগুলো পাচ্ছি। এটা সবসময় অব্যাহত থাকলে আর একটু ভালো হয়। টিসিবির পণ্যগুলো পাচ্ছি, তাও তো ভালো। সন্তুষ্ট আর কি যে এটা অল্প, এটা তো আর সপ্তাহে গেল শেষ। আরো যদি বাড়ায় তাহলে আরো ভালো, সাধারণ মানুষের জন্য ভালো হবে। 560 টাকার প্যাকেজে আরও মিলছে 2 লিটার তেল, 5 কেজি চাল ও মসুর ডাল।
বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি কার্যালয়ের সামনে এ কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা জানান, বাণিজ্য নিয়ে কোনো দেশের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন নেই। আমরা এইটুকু বলতে পারি যে আমাদের এ যাবৎকালে পদক্ষেপগুলো নেওয়ার মাধ্যমে আপনারা দেখেছেন কিছু কিছু পণ্যে আল্লাহর রহমতে স্বস্তি আসতে শুরু করেছে, চিনিতে, ডিমে, আজকে আশা করি আলুতেও আসবে। তেল নিয়ে আমরা ব্যাপক কাজ করছি। এ সময় উপদেষ্টা সরবরাহ বাড়িয়ে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। আমরা আশা করি যে ধরনের মূল্যস্ফীতি ঘটেছে বাজারে, আলুর ক্ষেত্রে দুঃখজনকভাবে অনেক মূল্যস্ফীতি ঘটেছে, সো এটা নিয়ন্ত্রণে আনার জন্য কিছু তাৎক্ষণিক পদক্ষেপ এবং কিছু দীর্ঘমেয়াদী পদক্ষেপ আমরা নিচ্ছি এবং ইনশাল্লাহ আপনারা এর ফল পাবেন। সরবরাহ ঠিক রাখতে ভোক্তা অধিকারকে আরো জোরালোভাবে কাজ করার নির্দেশও দেন বাণিজ্য উপদেষ্টা। আমরা চেষ্টা করব এটাকে আরো বাড়ানো যায় কিনা। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। আমন সংগ্রহ অভিযান মৌসুমে ধান ও চালের দাম বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হলেও খুশি নন মিল মালিক ও কৃষক। দর বাড়লেও লোকসানের কথা বলছেন মিল মালিকরা, আর কৃষকরা বলছেন খোলা বাজারেই ধানের দাম বেশি। এমন দর নির্ধারণে কৃষকের স্বার্থ রক্ষা হয়নি বলে দাবি তাদের। গুদামে ধান নিয়ে গেলে নানা ঝক্কি ঝামেলার সম্মুখীন হওয়ার অভিযোগও রয়েছে। এছাড়া গুদামে জায়গা সংকটে সংগ্রহ বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। কুষ্টিয়ার মাঠে মাঠে কৃষকের দিন কাটছে ধান কাটা ও মাড়াইয়ে। এবার আমনের ফলন আশানুরূপ, তবে প্রতি কেজি ধানের দাম 30 থেকে বাড়িয়ে 33 আর চালের দাম 45 থেকে বাড়িয়ে 47 টাকা করায় কৃষকের কপালে চিন্তার ভাঁজ। তারা বলছেন সার, কীটনাশক ও শ্রমিক খরচ বাড়ায় ধান উৎপাদনে খরচ বেড়েছে। সেখানে খোলা বাজারে বিক্রির দামের চেয়ে কম দাম নির্ধারণে কৃষকদের স্বার্থ রক্ষা হয়নি। গত বছর থেকে বেশ খুব উন্নত মানের ফলন হয়েছে। 1320 টাকা করে এখন ধান ধরো চলছে, এখন ধরো কৃষক চাচ্ছে 1400 করে। ধানে ধরেন 3 বের 4 বের করে স্প্রে করা লাগে। আমাদের সরকার যে রেট দিয়েছে সেই রেটে আমাদের বেচলে আমাদের লস। সরকারি খাতে যায় তারা আমাদের লস হবে, বাড়ি পাইতে নিতে বেশি দামে বিক্রি হচ্ছে। আর চালের দাম কেজি প্রতি 2 টাকা বাড়ায় মিল মালিকদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। 33 টাকা যে ধান, সেই ধানের চাউল যদি রেশিও করা হয় তাহলে চালের পড়তে পড়বে 50 টাকা। আমাদের এখন এখানে রেট দিয়েছে হলো 47 টাকা। এখানে 3 টাকা তো কেজিতে এমনি দেখা যায় যে আমাদের লস হবে। যদি চাউলের বাজার যদি ধানের বাজার যদি বৃদ্ধি হয়, সেক্ষেত্রে যদি চাউলের বাজার যদি কিছুটা পরিবর্তন হয়, তাতে আমাদের 2 টাকা যদি বৃদ্ধি করা হয় তাহলে মিল মালিকদের জন্য আরও ভালো হয়। সরকার নির্ধারিত দরেই ধান ও চাল সংগ্রহ করা হচ্ছে বলে জানান খাদ্য কর্মকর্তারা। কৃষকরা সেখানে যা বক্তব্য দিয়েছে তাতে তারা যে রেট দিয়েছে এটা থেকে আরো বেশি রেট তারা আশা করছে, আরো হইলে তাদের ভালো। যদি আমরা মোটামুটি সব ধরনের প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি, আমরা আশাবাদী যে আমরা সংগ্রহ সম্পন্ন করতে পারবো। চলতি বছর জেলায় 19,100 মেট্রিক টন সিদ্ধ চাল, 6,700 মেট্রিক টন ধান ও 1,600 মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 17 নভেম্বর থেকে শুরু হওয়া এই সংগ্রহ কার্যক্রম চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতির সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। 2 দিনের মধ্যে বেতন পরিশোধের আশ্বাসে নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। 5 ঘন্টা বিক্ষোভের পর বেলা 3টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে মহাসড়কের যান চলাচল। এর আগে সকাল 10টার দিকে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে চক্রবর্তী এলাকায় 5ম দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। অন্যদিকে বেলা 11:30টার দিকে জিরানি এলাকায় একই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানার শ্রমিকরা। অভিযোগ, সকাল 6টার দিকে কারখানার সামনে বাস চাপায় তাদের 3 জন সহকর্মী আহত হন। ফ্লাইওভার নির্মাণ ও কারখানার অব্যবস্থাপনা দূর করা সহ বিভিন্ন দাবি তোলেন শ্রমিকরা। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। খেলার সংবাদ। 2025-এর ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-20 নারী সাফ। আর এবছরের নভেম্বরে ভারতে বসবে ছেলেদের অনূর্ধ্ব-19 সাফের আসর। একটি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশে নারীদের সাফ আগামী 11 ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশ স্বাগতিক নির্ধারণ হলেও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। সবশেষ গত বছরের ফেব্রুয়ারিতে মেয়েদের অনূর্ধ্ব-20 সাফ মাঠে গড়িয়েছিল বাংলাদেশে। কমলাপুরে ফাইনালে নেপালকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লাল সবুজের মেয়েরা। আর ভারতে 5 নভেম্বর শুরু হয়ে 15 নভেম্বর পর্যন্ত চলবে অনূর্ধ্ব-19 পুরুষ সাফের আসর।
যুব বিশ্বকাপে খেলতে চায় বাংলাদেশ হকি দল। এই লক্ষ্যে যুবারা এবার অংশ নিচ্ছে এশিয়া কাপে। ওমানের এই আসরে সেমিফাইনালে খেলাই টার্গেট খেলোয়াড়দের। এদিন হকি ফেডারেশন পরিচালনায় গঠিত অ্যাডহক কমিটির প্রথম বৈঠকও অনুষ্ঠিত হয়। ২৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পুরুষ, ৭ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর নারীদের খেলা। ওমানের মাস্কাটে আসরে অংশ নিচ্ছে হকিতে এশিয়ার সেরা ১০ দেশ। বিকেএসপিতে বাংলাদেশ দলের প্রস্তুতি হয়েছে ৩ মাসের। রাজধানীতে অনুষ্ঠিত হয় ২ দলের জার্সি উন্মোচন। ২০২৫ বিশ্বকাপের আসর বসবে ভারতে, যেখানে অংশ নেবে এশিয়া কাপের সেরা ৬ দল। এর আগে হকি ফেডারেশন সভাপতির সাথে বৈঠক করে ফেডারেশনের নবনিযুক্ত অ্যাডহক কমিটি। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।